হ্যালো বন্ধুরা, আমি রুনা আবার এসেছি গল্পকথায় নতুন গল্প নিয়ে। আজকের গল্প অন্য অর্চনা। মিতা প্রথম বর্ষে ভর্তি হয়েছে কলকাতার এক নামী কলেজে। এখানে সে একটি মেসে থাকছে। দোতলার মেস, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশ বেশ ভালো, মেট্রো স্টেশনের কাছাকাছি। তার পড়াশোনার সুবিধার জন্য সে একাই একটি ছোট্ট রুমে থাকছে। কাল থেকে তার কলেজ শুরু হবে, তাই দুদিন আগেই সে এখানে এসেছে। তার কলেজের অনেক মেয়েই এখানে থাকে। দু একজনের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়েছে তার এই একদিনের মধ্যেই। 8টার মধ্যে নিচতলার রুম থেকে খেয়ে সে নিজের রুমে চলে আসে। বাড়িতে মা বাবার সাথে ফোনে কথা বলে নেয়। তারপর সে পড়তে বসে। কিছুক্ষণ পর বন্ধ দরজার আড়াল থেকে কেউ যেন তাকে দেখছে। সেই অনুভূতিটা প্রতি রাত্রে এসে জাঁকিয়ে বসতে শুরু করলো মিতার জীবনে। নতুন শহর, নতুন বাসা আর পড়াশোনার চাপের মধ্যে এই অস্বস্তিকর অনুভূতি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সে কাউকে বলতে পারে না সে কথা। সেদিন ছিল অমাবস্যার রাত। ঘন অন্ধকারে ঢাকা পুরো শহর। পড়ার টেবিলে বই খুলে বসেছে মিতা। তখন হঠাৎই পেছনের দরজাটা একটু নড়ে উঠল, খুব সূক্ষ্ম, খুব মৃদু। তারপরেই শুনতে পেল কানে কানে কারো ফিসফিসানি কথা, উঠে এসো, ছাদে আমার সঙ্গে উঠে এসো। ভয়ে কেমন অবশ হয়ে গেল তার শরীর, কিন্তু পা যেন নিজেই এগিয়ে চলল সিঁড়ির দিকে। ছাদে পৌঁছেই দেখল ঝাপসা এক নারী মূর্তি, সাদা শাড়ি, চুল এলোমেলো, চোখ দুটো যেন সহস্র বছরের বেদনা আর ক্ষোভে জ্বলছে। এই যে এলি, নিঃশ্বাসের মতো আওয়াজ ভেসে এলো শূন্যতা থেকে। পরের কয়েকদিন একই ঘটনার পুনরাবৃত্তি। প্রতি রাত্রেই সেই ডাক, আর মিতার অনিচ্ছার সত্ত্বেও ছাদে উঠে যাওয়া। সে এখন ভয়ে ঘুমাতেও পারছে না। চোখের নিচে কালি পড়েছে গভীর। বন্ধুরা বলছে শিফট করতে। এ বাড়িতে কিছু একটা সমস্যা হচ্ছে মিতার। কিন্তু মিতা বাড়ি ছাড়ার কথা ভাবতে পারছে না। যেন অদৃশ্য এক বন্ধনে আটকে রয়েছে সে। একদিন রাতে ঝড় বৃষ্টির মধ্যে সেই ডাক আবার শুনতে পেল। কিন্তু এবার নারী মূর্তিটি এগিয়ে এলো সামনে। তার মুখচ্ছবি এবার আরও স্পষ্ট, অশ্রু ভেজা চোখ আর কণ্ঠে তীব্র আকুতি। আমার নাম অর্চনা, বলল সে। আমরা এখানে থাকতাম, আমি আর আমার স্বামী সৌমেন। ওই যে পাশের ফ্ল্যাটে ও থাকে। ফ্ল্যাটের নিচেই তো সৌমেনের দোকান, যেখানে তোমরা খাবার কিনতে যাও। অর্চনা বলল, সৌমেন তাকে মেরেছে। তার দেহ লুকিয়ে রেখেছে এই বাড়ির ছাদের ওই জলের ট্যাঙ্কের নিচে সিমেন্টের মধ্যে গেঁথে। মিতার মাথায় যেন হঠাৎ বাজ পড়ল। সৌমেন কাকু, যে ভদ্রলোকের কাছে প্রতিদিন তারা কিছু জিনিসপত্র কিনতে যায়, খুব ভালো ব্যবহার তার, সেই নাকি খুনি? অর্চনার কণ্ঠে হতাশা। ওকে বলো, বোঝাও, আমার আত্মা শান্তি পাচ্ছে না যতক্ষণ না আমার দেহ সৎকার হয়। সাহায্য করো আমাকে, বলেই সে যেন হারিয়ে গেল নিমেষে। পরের দিন সকালে মিতা গেল সৌমেন কাকুর গ্রোসারির দোকান অর্চনা ভাণ্ডারে। সৌমেন কাকুকে বলতেই তিনি চরম রেগে গেলেন। এক কথায় ক্ষেপে গেলেন বলা যায়। প্রথমে অস্বীকার করলেন, বললেন, তুমি এসব মিথ্যা বলছো। আমার স্ত্রী আজ 10 বছর ধরে নিরুদ্দেশ। তাকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। তাই আমি ওই বাড়ি বিক্রি করে সামনের এই ফ্ল্যাটে এই পাড়াতেই থাকি। এর পাশেই আমি আমার অর্চনার স্মৃতির জন্য এই গ্রোসারির দোকানটার নাম দিয়েছি অর্চনা ভাণ্ডার। পরক্ষণে রাগে মিতাকে বলে, তুমি যা দেখেছ শুনেছ সব ভুল। এই বাড়ি ছেড়ে যত তাড়াতাড়ি পারো চলে যাও। এই পাড়ায় যেন তোমাকে আর
দেখতে না পাই, না হলে তোমাকে আমি দেখে নেব। সে সৌমেন কাকুর কথাবার্তার মধ্যে সত্যকে লুকানোর প্রচেষ্টা খুঁজে পেল। মিতা বুঝে ফেলল সবটাই। মিতা তৎক্ষণাৎ তার বন্ধুদের বলল। তারা সকলে মিলে তাদের মেসের মালিক রজতদার কাছ থেকে পারমিশন নিয়ে থানায় গেল। প্রথমে দারোগাবাবুরা পাত্তা দিচ্ছিলেন না। শেষে মিতার জেদের কাছে শেষমেশ ছাদের ট্যাঙ্ক খুঁড়তে রাজি হন তারা। ট্যাঙ্কের নিচে সিমেন্টের গাঁথুনি ভেঙে যখন অর্চনার কঙ্কাল বেরিয়ে এলো, তখন সবাই তো হতবাক। সৌমেন কাকুকে গ্রেপ্তার করল পুলিশ। মিতা ঠিক করল আর এ বাড়িতে সে থাকবে না। কালই সে অন্য এক মেসে চলে যাবে। রাত্রে সব গুছিয়ে যখন ঘুমাতে যাবে মিতা, দরজায় একটা ছোট্ট টোকা। সে আওয়াজ শুনে দরজা খুলে কাউকে দেখতে পায় না, কেবল শুনতে পেল, তুমি আমাকে মুক্তি দিয়েছ, আমি আর আসবো না এ বাড়িতে, অনেক ধন্যবাদ। হঠাৎ একটা ছোট্ট হাওয়া যেন তার সামনে দিয়ে চলে গেল। আর কিছু শুনতে পেল না মিতা। দরজা বন্ধ করে ঘরে বসে সে ভাবতে লাগলো, সে কি মুক্তি দিল অর্চনাকে, নাকি অর্চনাই তাকে দিয়ে নিজের মুক্তি নিজেই খুঁজে নিল। এই পৃথিবীতে কে কাকে মুক্তি দেয় সেটা বিধাতা পুরুষই বোধহয় জানেন। গল্পটি এখানেই শেষ হলো। আবার আসবো পরের গল্প নিয়ে গল্পকথায়। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে সঙ্গে থাকুন, লাইক করে সাবস্ক্রাইব করুন।